This channel does not promote violence, all made for knowledge and education purpose. এই যুদ্ধে চূড়ান্ত ভরাডুবি হয় রাশিয়ার। প্রতিপক্ষের নিখুঁত এবং জোরালো আক্রমণের মধ্যে ধ্বস্ত হয়, উড়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাশিয়া। সারেন্ডার করে দুনিয়া বিস্ময়ে হতবাক হয়ে যায় রাশিয়ার এই বড় জয়। পুরো ইউরোপ আজকে রাশিয়ান আক্রমণের ভয়ে কাঁপছে। ইউক্রেনের পর এবার কার পালা? ছোটখাটো দেশের কথা ছেড়েই দিলাম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, এরকম যারা বড় শক্তিধর দেশ, তারাও আজ আতঙ্কিত। কিন্তু এই দেশগুলো একসময় পুরো দুনিয়া শাসন করেছে। এদের সঙ্গে তুর্কি আছে, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, দুনিয়া জুড়ে এরা এদের ছোট বড় মাঝারি কলোনি বানিয়েছিল, দুনিয়া শাসন করেছিল। আজকে তারাই রাশিয়ান আক্রমণের ভয়ে আতঙ্কিত। 30টি শক্তিশালী ইউরোপিয়ান দেশের জোট হচ্ছে এই ন্যাটো। অথচ এত শক্তিশালী একটি সংস্থা, একটি সামরিক সংস্থা, তারাও শুধুমাত্র রাশিয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। এর কি সত্যি কোনো যুক্তি আছে? রাশিয়া কি সত্যি করেই এতখানি খতরনাক, এতখানি দুর্গম, এতখানি অজেয় যে 30টি দেশ মিলেও, ইউরোপিয়ান 30টি দেশ মিলেও রাশিয়ার টক্কর দিতে পারবে না? ইতিহাস কিন্তু তা বলছে না। দেখে নি ইতিহাসে রাশিয়া কোন দেশগুলির সঙ্গে হেরেছিল এবং কারা হারিয়েছিল। সেই দেশগুলো তখন কতখানি শক্তিশালী ছিল সেটাই দেখে নিচ্ছি এই ভিডিওতে। রাশিয়া আজকের সুপার পাওয়ার সাম্রাজ্যবাদী দেশ রাশিয়া কয়েক শতক ধরে তার সে বিশাল সাম্রাজ্য খাড়া করেছিল সমগ্র ইউরোপ এবং এশিয়া জুড়ে। গত শতক মানে বিংশ শতকের শুরুতে সে তার সাম্রাজ্য পূর্ব দিকে সাইবেরিয়া ছাড়িয়ে আরও বাড়াতে আগ্রহী হয়ে পড়ে এবং দুটি জায়গা তার নজরে পড়ে, একটি কোরিয়া এবং আরেকটি মাঞ্চুরিয়া। গোপনে সে আস্তিন গোটাতে থাকে এই দুটিকে তার সাম্রাজ্যে ঢোকানোর জন্য। কিন্তু এই অঞ্চলে তখন আরেকটি নতুন সাম্রাজ্যবাদী শক্তির উত্থান হয়েছে, জাপান। জাপান ইতিমধ্যেই তাইওয়ান দখল করে ফেলেছে এবং আরও কয়েকটি ছোট ছোট চীনের দ্বীপপুঞ্জ সে তার নিজের দখলে নিয়েছে। নজর তো তারও পড়েছে কোরিয়া আর মাঞ্চুরিয়ার ওপরে। রাশিয়া জানে না। জাপান মাঞ্চুরিয়ার দুটি বন্দর, পোর্ট আর্থার এবং মুগডেন, এই দুটি লিজে নেওয়ার জন্য চীনের কাছে আবেদন করে এবং চীনও রাজি হয়ে যায়। কিন্তু তারপরেই রাশিয়া কলকাঠি নেড়ে জাপানকে আউট করে এবং নিজে লিজ নিয়ে নেয় এবং সেখানে নৌঘাঁটি বানায়। সঙ্গে সঙ্গে জাপান ও কোরিয়া অঞ্চলে নিজের সামরিক তৎপরতা বাড়িয়ে দেয় এবং কোরিয়ার ইন্টারনাল পলিটিক্সে নাক গলাতে আরম্ভ করে। দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। কিন্তু রাশিয়া প্রস্তুত হওয়ার আগেই জাপান অতর্কিতে পোর্ট আর্থারের উপর হামলা করে দেয় এবং প্রথম আক্রমণেই দখল করে নেয়। সাহায্যের জন্য রাশিয়ান ফোর্স এলে জাপান সাগরে পুরো অর্ধেক ফোর্সকে ডুবিয়ে দেয়। ঘাতক লড়াই শুরু হয়ে যায় মুগডেন এবং টুসুমা অঞ্চলে। মুগডেন বন্দর জাপানরা ছিনিয়ে নেয় রাশিয়ানদের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধের পরে। সবচাইতে ঘাতক এবং রক্তাক্ত লড়াইটি হয় টুসুমা অঞ্চলে, যেখানে জাপানিদের আক্রমণে ধ্বস্ত এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাশিয়া এবং সারেন্ডার করতে বাধ্য হয়, পিছিয়ে আসে। পুরো দুনিয়া বিস্ময়ে হতবাক হয়ে যায় রাশিয়ান পরাজয় এবং জাপানের এই উত্থানে। এবং এরপর রাশিয়া জাপানের শর্ত মেনেই সন্ধি চুক্তি করতে বাধ্য হয়, যেখানে কোরিয়া এবং মাঞ্চুরিয়াকে জাপানের অধিকার বলে মেনে নেয়। তাদের দুটি বন্দর পোর্ট আর্থার এবং মুগডেন জাপানিরা ছিনিয়ে নেয়। রাশিয়া সেটা মেনে নিতে বাধ্য হয় এবং নিজেদের শাখালিন দ্বীপপুঞ্জ, তার একটা বিশাল অংশ জাপানকে ছেড়ে দিতে হয়। পুরো দুনিয়া বিস্ময়ে হতবাক হয়ে যায় রাশিয়ান পরাজয়। খোদ রাশিয়াতে এরপরে তীব্র বিক্ষোভ এবং বিদ্রোহ শুরু হয় জারতন্ত্রের বিরুদ্ধে। বস্তুত এটাই ছিল প্রথম কোনো এশীয় দেশের এত বড় সাফল্য
একটি বিদেশি ইউরোপিয়ান শক্তির বিরুদ্ধে, এবং এর 1.5 দশক পরে রাশিয়া পুনরায় পরাস্ত হয় ছোট্ট দেশ পোল্যান্ডের হাতেও। পোল্যান্ড 1919, সোভিয়েত ফোর্স আক্রমণ করে বসে পোল্যান্ড। প্রসঙ্গত এখানে বলা যায় যে পোল্যান্ড দেশটা প্রথম বিশ্বযুদ্ধের আগে অবধি 3টি দেশের দখলে ছিল, রাশিয়া, অস্ট্রিয়া, জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পোল্যান্ড স্বাধীন তো হয়, কিন্তু সোভিয়েটের সঙ্গে সীমান্ত বিরোধ দেখা দেয়। পোল্যান্ড আক্রমণ করে বসে সোভিয়েত সীমান্ত, এবং রাশিয়া তার বিরাট ফোর্স পাঠায় পোল্যান্ডকে সাহায্য করতে। এবার সবাই যা ভেবেছিল এক চুটকিতে এই ছোট্ট দেশের খেল খতম করে দেবে রাশিয়া, হয় ঠিক তার উল্টো। সদ্য স্বাধীনতা পাওয়া এবং স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ পুলিশ সৈনিকরা দুর্দান্ত ফাইট দেয়। ওয়ার্সর 3টি যুদ্ধে পরপর রাশিয়াকে হাড়ের মুখ দেখতে হয়। বস্তুত একরকমের চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাশিয়া পুলিশ সৈন্যরা। অবশেষে পোল্যান্ডের শর্ত মেনে শান্তি চুক্তি করতে বাধ্য হয় রাশিয়া, এবং দ্বিতীয়বার তাদের মুখ পড়ে। 1941 ফিনল্যান্ড তৃতীয়বারের জন্য পর্যুদস্ত হয় রাশিয়া, এবারে ইউরোপের ছোট্ট দেশ ফিনল্যান্ডের হাতেও। বস্তুত 41 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চরমে রয়েছে, রাশিয়া সন্দেহ করে ফিনল্যান্ড গোপনে হিটলারের সঙ্গে হাত মিলিয়েছে এবং রাশিয়া আক্রমণ করতে চলেছে। সেই জন্য আগেই সে আক্রমণ করে বসে ফিনল্যান্ড। ছোট্ট সাজানো সুন্দর দেশ এই জন্য হয়ে ওঠে রুশ আক্রমণের লক্ষ্য। প্রসঙ্গত ফিনল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধের আগে অবধি কিন্তু রুশ দখলেই ছিল, তারপরে এরা স্বাধীন। 1941 শীতকালে আক্রমণ করেছে রাশিয়া। ইতিহাসে এটি উইন্টার ওয়ার, এটি হয়ে ওঠে রাশিয়ানদের বদ্ধ। ফিনল্যান্ড জানতো যে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে সে পারবে না, সেই জন্য সে গেরিলা স্ট্র্যাটেজির আশ্রয় নেয়। শীতকালে ফিনল্যান্ড পুরো বরফের নিচে চলে যায়, নদীর জল শুকিয়ে বরফ হয়ে যায়, ইভেন গাছপালা জঙ্গলও বরফের নিচে ঢাকা পড়ে। ফিনিশ সৈন্যরা সে বরফের মধ্যে ট্রেঞ্চ খুঁড়ে এবং সাদা উলের জ্যাকেট পরে তার মধ্যে লুকিয়ে বসে থাকে, এবং পিছন থেকে রাশিয়ান ফোর্সের উপর আচমকা আক্রমণ করে তাদেরকে ধ্বস্ত করে দেয়। এই গেরিলা স্ট্র্যাটেজি কিন্তু ফিনল্যান্ডকে বিশাল সার্থকতা এনে দেয়। স্থলযুদ্ধ শুরু হয়ে যায় এবং ফিনিশ সৈন্যদের হাতে কচুকাটা হতে থাকে রাশিয়ানরা। বস্তুত ফিনল্যান্ড হয়ে ওঠে রাশিয়ানদের বদ্ধ ভূমি। পরপর 2টি নির্ণায়ক যুদ্ধ অল্প সংখ্যক ফিনল্যান্ডের সৈন্য বিশাল 2টি রাশিয়ান ডিভিশনকে পুরোপুরি ধ্বস্ত করে দেয়। কিন্তু এরপরেই ভাগ্যের পরিহাস, ফিনল্যান্ডের গোলা বারুদ এবং অস্ত্র শেষ হয়ে যায়। তারা বারবার আবেদন করে ব্রিটেন এবং আমেরিকার কাছে, কিন্তু তারা কর্ণপাত করে না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া তো তাদের সঙ্গে লড়ছে, সেখানে পাঠায়। অবশেষে ফিনল্যান্ড সারেন্ডার করতে বাধ্য হয় এবং রাশিয়া তার 20% জমি দখল করে নেয়। তাহলেও কিন্তু ফিনল্যান্ড একটা জবরদস্ত ঝটকা দিয়ে গেছিল রাশিয়া, যেটা রাশিয়ানরা বহুদিন দুঃস্বপ্নে মনে রাখে। শুধুমাত্র বড় এবং শক্তিশালী দেশ হওয়ার সুবাদে এই যাত্রায় রাশিয়া তার মুখ রক্ষা করতে পেরেছিল, কিন্তু ফিনল্যান্ড একটা শিক্ষা দিয়ে গেছিল যেটা পুরো দুনিয়ার চোখ খুলে দিয়েছিল। রাশিয়া তাদের শতকের শেষ লড়াইটি হারে আফগানিস্তানে 1979 সাল। আফগানিস্তানের কমিউনিস্ট রুলার বাবরাক কারমালের সমর্থনে রাশিয়া তার বিশাল বাহিনী পাঠায়, কারণ তখন কারমালকে অপসারণ করতে সে দেশের ইসলামপন্থী মুজাহিদিনরা অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য হচ্ছে কমিউনিস্ট শাসনের অবসান ঘটিয়ে সেখানে একটি ইসলামী শরিয়ত আইন তৈরি করা। রাশিয়ানরা তো যায় সেখানে, কিন্তু আফগানিস্তানের রুক্ষ প্রান্তর, মরুভূমি, বড় বড় পর্বতশৃঙ্গ, গিরিকন্দর, গুহা, এগুলির সঙ্গে তারা ম্যাচ করতে পারেনি। তারপর রয়েছে অসহ্য
তাপ দিনের বেলা মরুভূমির মধ্যে। রাশিয়ানরা এখানে নাজেহাল হতে থাকে এবং মুজাহিদিনরা এগুলোকেই সুচতুরভাবে নিজেদের ফেভারে কাজে লাগায়। তারা ওই উঁচু পাহাড়, গুহা, গিরিকন্দর থেকে লুকিয়ে মিসাইল থেকে রাশিয়ানদের খতম করতে থাকে। বিশাল ক্ষতি হয় রাশিয়ানদের, তাদের সৈন্য পিছু হটে। তারা মুজাহিদিনদের আটকে রাখতে পেরেছিল ঠিকই, প্রতিহত করতে পেরেছিল, দমন করতে পারে, নির্মূল করতে পারেনি। তারা তাদের আক্রমণ চালাতেই থাকে এই সরকারের ওপর এবং রাশিয়ানদের ওপর। অবশেষে এক সময় রাশিয়ানদের অনুভূতি হয় এটা হচ্ছে কি নো উইন ওয়ার, কোনোদিনই তারা জিততে পারবে না এখানে। তখন তারা সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়, সেটাও প্রায় 1 দশক বাদে। এবং তারা করার পরেই মুজাহিদিনরা কাবুল দখল করে নেয়, কারমালকে হত্যা করে এবং ফাঁসিতে লটকে দেয়। এইভাবে রাশিয়ার গত শতকের হাড়ের কাব্যটি সম্পূর্ণ হয় আফগানিস্তানের প্রান্তরে। বড় দেশ বলে, সুপার পাওয়ার বলেই যে জিতবে আর ছোট দেশ মানেই যে হারবে, এরকম কোনো ব্যাপার নেই। ইতিহাস সে কথা বলে না। ছোট দেশও জিততে পারে যদি তার নিখুঁত স্ট্র্যাটেজি হয়, স্বদেশ প্রেম থাকে, অটল সংকল্প থাকে, সেও বড় শক্তিকে হারাতে পারে। এই যুদ্ধগুলিই তার প্রমাণ। যাই হোক, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং দেখতে থাকুন এই চ্যানেল সোল ভিটামিন। বাই।